নেইমারের অন্তর্ভুক্তি ছাড়াও ব্রাজিলের এই স্কোয়াডে আলোচনা করার মতো অনেক জিনিসপত্রই রয়েছে। ব্রাজিলের স্কোয়াডটা কেমন হলো? অফকোর্স আর 10টা দলের মতো ব্রাজিলের স্কোয়াডের ক্ষেত্রেও এই ব্যাপারটাই নিশ্চিত যে ব্রাজিলের এই স্কোয়াডটা পারফেক্ট নয়, বরং বলা যেতে পারে অন্যান্য বিশ্বকাপের তুলনায় এবারের বিশ্বকাপে ব্রাজিল মোটামুটি একটু দুর্বল দলই নিয়ে যাচ্ছে। এ তো গেল সব ভালো ভালো কথা, এবার একটু নেগেটিভ দিকে যাওয়া যাক। আমি জানি অনেক নেগেটিভ কথাই এখন আমি বলবো, যেটা কিনা আপনাদের অনেকেরই পছন্দ হবে না, গাইল টাইলও দিতে পারেন, কিন্তু কি করার। দুর্ভাগ্যবশত এই স্কোয়াডে পজিটিভের চেয়ে নেগেটিভ দিকই বেশি, অন্তত কাগজে কলমে আমার যেটা মনে হচ্ছে। আমার মতে এই দলের সবচেয়ে বড় দুর্বলতা আবারও 4-2-4 বা 4-2-3-1 ফরমেশনের উপরে ভরসা রাখা, যে ফরমেশনে আবারও 4জন ফরওয়ার্ডকে একাদশে খেলাবে ব্রাজিল। 4জন ফরওয়ার্ডের পাশাপাশি খেলবেন মাত্র 2জন সেন্ট্রাল মিডফিল্ডার। আগের 2 বিশ্বকাপে ব্রাজিল এই ফরমেশনে খেলার জন্যই হেরেছে। 2018 সালে বেলজিয়ামদের বিশ্বমানের মিডফিল্ড আর রোমেলু লুকাকুর ফরওয়ার্ড উইঙ্গার হাইব্রিড রোল ব্রাজিলের 2 সেন্ট্রাল মিডফিল্ডার ফার্নান্ডিনিও আর পাউলিনিওকে বেশ ভুগিয়েছিল। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ওয়ার্ল্ড ক্লাস সেন্ট্রাল মিডফিল্ডের সামনে চুপ হয়ে গিয়েছিলেন কাসেমিরো আর লুকাস প্যাকেতার জুটি। কপাল ভালো, নেইমার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে গোল করে ম্যাচটা শুট আউট পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, না হয় ব্রাজিল আরও আগেই বাদ পড়ে যায়। এই ফরমেশন ব্রাজিলকে প্রথম 3 বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে সাহায্য করেছিল ঠিকই, কিন্তু আধুনিক ফুটবল অনেক বেশি মিডফিল্ড নির্ভর। মিডফিল্ড জোন যে দল ডমিনেট করবে তারাই জিতবে। তাই 4 ফরওয়ার্ড খেলাতে গিয়ে আবারও সেন্ট্রাল মিডফিল্ডে ক্যাসেমিরোরা ওভার ক্রাউডেড হয়ে যাবেন না, সেটা অন্তত সাহস করে বলা যাচ্ছে না। তার উপর 4জন ফরওয়ার্ডের মধ্যে যদি 2জন ভিনিসিউস আর নেইমার থাকেন, সেক্ষেত্রে তাদের কাছ থেকেও অফ দ্য বল সিচুয়েশনে তেমন সাহায্য পাবে না ব্রাজিল। একাদশে মাত্র 2জন মিডফিল্ডার নিয়ে অফ দ্য বল সিচুয়েশনে প্রেস করতে না চাওয়া 2জন খেলোয়াড় নিয়ে ব্রাজিল ঝামেলায় যে পড়বে না, সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। একাদশে সেন্ট্রাল মিডফিল্ডার মাত্র 2জন খেলাবেন এই চিন্তা থেকেই কিনা কার্লো অ্যানচেলোত্তি সেন্ট্রাল মিডফিল্ডার নিয়েছেনই অনেক কম। মূল একাদশে ক্যাসেমিরো ব্রুনো গিমারেশ খেলবেন এটা নিশ্চিত, কিন্তু ব্যাকআপ অপশন হিসাবে আছেন সৌদিতে চলে যাওয়া ফাবিনিও, বোতাফোগোর দানিলো আর লুকাস প্যাকেতা। এর মধ্যে লুকাস প্যাকেতা গত 4 বছরে ব্রাজিল দলের জন্য এমন কি করেছেন যে কারণে অ্যাটালান্তার এদারসন, চেলসির অ্যান্দ্রে স্যান্টোস কিংবা গালাতাসারাইয়ের গ্যাব্রিয়েল সারাকে বাদ দিয়ে আবারও তার মতো অ্যাটাকিং মিডফিল্ডারকে নেওয়া হয়েছে, এই ব্যাপারটা ঠিক মাথায় ঢোকেনি। সদ্যই চোট থেকে ফেরা ব্রুনো গিমারেশ যেন পুরো টুর্নামেন্টে ফিট থাকে, আর কাসেমিরো যেন পুরো টুর্নামেন্টে ফর্মে থাকেন, ইনকনসিস্টেন্ট যেন না থাকেন। আপাতত এটাই প্রার্থনা হওয়া উচিত ব্রাজিল সাপোর্টারদের। অ্যানচেলোত্তির আমলে আর্গুয়েবলি ব্রুনো গিমারেশই সবচেয়ে ফর্মে থাকা প্লেয়ার। সেই গিমারেশের ব্যাকআপ হিসাবে ব্রাজিলের এই স্কোয়াডে তেমন কাউকে দেখছি না। ব্রুনো যেভাবে মিডফিল্ডে প্রেসিং করা, এরিয়াল আর গ্রাউন্ড ডুয়েল জেতা আর গ্রাউন্ড কাভারেজ করার পাশাপাশি একাই ডিফেন্স ভেদ করা পাস দিয়ে বা বল ক্যারি করে ডিফেন্সিভ সিচুয়েশনকে অ্যাটাকিং সিচুয়েশনে পরিণত করেন, সেটা করার মতো আর কোনো মিডফিল্ডার এই স্কোয়াডে দেখছি না। তাই আশা থাকবে দানিলোর উপরে। বোটাফোগোর এই মিডফিল্ডার গত 2 ম্যাচে ব্রাজিলের হয়ে অসাধারণ খেলেছেন। সো ওই স্পার্কটা যদি উনি ওয়ার্ল্ড কাপে কন্টিনিউ করতে পারেন, তাহলে অ্যাটলিস্ট ব্রুনো গিমারেশের ব্যাকআপ নিয়ে ব্রাজিলকে কোনো টেনশন করতে হবে না। দলের আরেকটা বাজে দিক, 2 ফুলব্যাক পজিশনে ভালো খেলোয়াড়ের অভাব। যে দলে একই সময়ে এককালে মাইকন আর দানি আলভেজের মতো রাইট ব্যাক খেলতো, এখন বিশ্বকাপে নিয়ে যাওয়ার মতো জাতের রাইট ব্যাক পায় না তারা। রজার ইবানেজের মতো সৌদিতে খেলা সেন্টার ব্যাককে রাইট ব্যাকে খেলানোর পরিকল্পনাটা সেখান থেকেই আসে। ওয়েসলি প্রতিভাবান নিঃসন্দেহে, কিন্তু গত 1-1.5 বছরে উইং ব্যাক হয়েই খেলেছেন। 4-ম্যান ব্যাকলাইনে বিশ্বকাপের মতো আসরে ডিফেন্সিভলি সলিড থাকবেন কি না, সেটা নিয়ে প্রশ্ন তোলাই যায়। লেফটেও অবস্থা তথৈবচ। জেনিথ সেন্ট পিটার্সবার্গের ডগলাস সান্তোস নিঃসন্দেহে রবার্টো কার্লোস বা নিদেন পক্ষে মার্সেলোর মতো ভরসা দিচ্ছেন না, অথচ দলের মেইন লেফট ব্যাক তিনি। মজার ব্যাপার হলো, আরেকটু হলে রাশিয়ার লেফট ব্যাক হয়ে যাচ্ছিলেন তিনি। কাগজপত্র রেডি হয়েই ছিল, শেষমেশ তাকে নিয়ে টানাটানি করে দলে এনেছেন আনচেলত্তি। 2026 সালে এসেও ঘুরে ফিরে মেইন ফুলব্যাক বা ব্যাকআপ ফুলব্যাকের ভূমিকায় ব্রাজিল আবারও সেই দানিলো আর আলেক্স সান্দ্রোর উপরে ভরসা রাখছে। এটার চেয়ে দুর্ভাগ্যজনক আমার মনে হয় না আর খুব বেশি কিছু আছে, যে কারণে ইনিশিয়াল বিল্ড আপে বেশ ভুগবে ব্রাজিল। আধুনিক ফুটবলে ব্যাকলাইনে অন্তত 3 জনকে থাকতে হয়, যে ইনিশিয়াল বিল্ড আপে সাহায্য করে বল সামনে প্রোগ্রেস করতে পারেন প্রতিপক্ষের প্রেস এরিয়ে। গ্যাব্রিয়েল, মার্কিনিওস, ইবানেজ, ডগলাস সান্তোস, ওয়েসলিরা সেই কাজটা কতটুকু করতে পারেন সেটা দেখার বিষয়। পিএসজিতে ভিতিনিয়া যেমন বিল্ড আপের সময় নিচে নেমে এসে সাহায্য করেন, ব্রাজিলে অমন মিডফিল্ডারও নেই। ব্রুনো গিমারেশকে দিয়ে সেই কাজটা করতে গেলে পুরো ম্যাচে তার উপরে অসম্ভব চাপ পড়বে যদি ব্রাজিল 4 ফরওয়ার্ড নিয়ে খেলে। বিশ্বকাপে এদের মিলিত হবে না থাকাটা বেশ ভোগাবে ব্রাজিলকে। রাইট ব্যাক হিসাবে তো বটেই, দলের ডিফেন্সিভ লিডার হিসাবে মার্কিনিওসের চেয়েও তাকে এগিয়ে রাখবো আমি। মার্কিনিওস গ্যাব্রিয়েল জুটি আশা করি নিজেদের ক্লাব ফর্ম জাতীয় দলে নিয়ে আসবেন। স্পেশালি সেট পিসে গ্যাব্রিয়েল আর কাসেমিরোর গোল করার থ্রেটের দিকে তাকিয়ে থাকবে ব্রাজিল। ফ্রন্টে যাও পেদ্রোর না থাকাটা নিঃসন্দেহে হতাশাজনক, স্পেশালি এই সিজনে চেলসির হয়ে যেমন দুর্দান্ত খেলছিলেন তিনি।
শুধু ফর্ম বলেই নয়, পেদ্রোর খেলার স্টাইল যেভাবে ইমপ্রুভ করছিল তাতে নিঃসন্দেহে ভিনিসিউসের সঙ্গে তার অসাধারণ একটা জুটি হতে পারত এই বিশ্বকাপে। নেইমার মূল একাদশে হয়তো থাকবেন না, সেই হিসাবে ব্রাজিলের মূল ফরওয়ার্ড ভিনিসিউসই। তাই অ্যাঞ্চেলোত্তির উচিত ভিনিসিউসকে যেন সর্বোচ্চ উপায়ে ইউটিলাইজ করা যায় সেটা এনশিওর করা। আর সেদিক থেকে দলে ডাক পাওয়া যে কোনো ফরওয়ার্ডের থেকে যাও পেদ্রো ভালো করতে পারতেন বলে আমার ধারণা। পেদ্রো আগে অ্যাটাকিং মিডফিল্ডার ছিলেন সেহেতু বল প্লেয়িং নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু ডিবক্সের মধ্যে প্রতিপক্ষের এক দুজন সেন্টার ব্যাককে বিজি করে বল হোল্ড করার অ্যাসপেক্টটা বেশ ভালো হচ্ছিল তার সম্প্রতি। এরিয়াল আর গ্রাউন্ড ডুয়েল জেতার মতো ফিজিক্যালিটি আছে তার। সব মিলিয়ে পেদ্রো নিঃস্বার্থভাবে ভিনিসিউসকে ভেতরে ঢুকে ড্রিবল আর শুট নেওয়ার মতো আইডিয়াল সিচুয়েশন ক্রিয়েট করে দিতে পারতেন বলে আমার ধারণা। ফলস নাইন বা মেইন নাম্বার 9 যে কোনো ভূমিকাতেই তাকে চাইলে খেলাতে পারতেন অ্যাঞ্চেলোত্তি, যেই ভূমিকাটাই এখন খেলবেন ম্যাথিউস কুনিয়া। ব্রাজিলের হয়ে শেষ 2 ম্যাচে তিনি বেশ ভালো খেলেছেন, সন্দেহ নেই, কিন্তু তিনিও ভিনিসিউসের মতোই মোস্টলি লেফট হাফ স্পেস থেকে বক্সে এন্ট্রি নিতে চেষ্টা করেন। সেক্ষেত্রে ভিনিসিউসকে অ্যাঞ্চেলোত্তি কিভাবে ইউটিলাইজ করতে পারবেন সে প্রশ্ন থেকেই যায়। আবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাথিউস কুনিয়াকে দেখেছি অনেকটা বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকায় খেলতে। সে ভূমিকায় খেলার জন্য বল হোল্ডিং, পাসিং আর প্রেসিং কোয়ালিটি নিয়মিত দেখানোর সামর্থ্য তার আছে কি না সেটাও দেখার বিষয়। জাতীয় দলের হয়ে ফর্ম ও এক্স ফ্যাক্টর বিবেচনায় কুনিয়া থাকলেও গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে কেন নেওয়া হলো সেটাও প্রশ্নের বিষয়। মার্টিনেল্লি সাইডলাইন বেসড উইঙ্গারের মতো উইডথ মেনটেন করতে পারেন না, পিচ স্ট্রেচও করতে পারেন না। ওলিসে, ইয়ামাল বা ভিনিসিউসদের মতো ওয়াইড পজিশন থেকে ক্রিয়েটও করতে পারেন না। তার সবচেয়ে বড় অস্ত্র অফ দ্য বল সিচুয়েশনে প্রতিপক্ষের ডিফেন্সের পেছনের স্পেস ইনভেড করা তার নিজের গতি দিয়ে। পেদ্রোকে না নিয়ে তার মতো ওয়ান ডিমেনশনাল খেলোয়াড়কে নেওয়াটা কতটুকু জাস্টিফাইড সেটা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। দলের আরেকটা দুর্বলতা হলো স্কোয়াডে কোনো পেনাল্টি এক্সপার্ট গোলকিপার না থাকা। অ্যালিসন, এদারসন প্রত্যেকেই বিশ্বের অন্যতম সেরা গোলকিপার, সন্দেহ নেই, কিন্তু পেনাল্টি শুটআউটে দুজনই বেশ সাধারণ মানের। সেক্ষেত্রে পেনাল্টি স্পেশালিস্ট হিসাবে থার্ড গোলকিপারের জায়গায় যদি করিন্থিয়ান্সের হুগো সৌজার মতো কেউ থাকতেন, ব্রাজিলের একটা এক্স ফ্যাক্টর হতে পারতেন তিনি। এর আগে পেনাল্টি সিচুয়েশনে বেশ ভুগেছে ব্রাজিল। 2014 বিশ্বকাপে নেদারল্যান্ডস পেনাল্টি শুটআউটের সময় যেমন ইয়েসপার চিলাসনকে সাবস্টিটিউট করে পেনাল্টি স্পেশালিস্ট টিম ক্রুলকে নামাতো, ব্রাজিল চাইলে তেমনটা এই হুগো সৌজাকে নিয়ে করতে পারতো। খেলার মাঝখানে ক্রাঞ্চ মুভমেন্টে এরকম সাহসী কার্যকলাপ করে অ্যাঞ্চেলোত্তি স্কোয়াডের হারমোনি নষ্ট করতে চান না দেখেই কিনা হুগো সৌজার জায়গা হয়নি এই স্কোয়াডে। লো ব্লক ডিফেন্সের বিপক্ষে দীর্ঘ সময় ধরে পজিশন ধরে রাখার জন্য ব্রাজিল দলে তেমন মিডফিল্ডার নেই। অ্যাঞ্চেলোত্তির আমলে ট্রানজিশন ঠেকাতে গিয়েও মোটামুটি ঝামেলায় পড়েছে ব্রাজিল। ব্রাজিল তখনই দুর্দান্ত খেলছে যখন প্রতিপক্ষ তাদের মতো আক্রমণ করতে চাচ্ছে আর ডিফেন্সের পেছনে জায়গা ফাঁকা রাখছে এবং ডিরেক্টলি ম্যান টু ম্যান মার্কিং করছে না। সেনেগালের বিপক্ষে ম্যাচটাই যার বড় প্রমাণ। অফ দ্য বল সিচুয়েশনে এই সকল ব্যাপারগুলো ঠিক করতে হবে অ্যাঞ্চেলোত্তিকে। মেইন স্ট্রাইকার হিসাবে আমি চাইবো এন্দ্রিক যেন অবশ্যই খেলে। তার এনার্জি, অ্যাগ্রেশন, বক্সের আশপাশে গেলেই হুট করে শট নিতে চাওয়ার প্রবণতা, বিভিন্ন ধরনের পজিশন থেকে বিভিন্ন ধরনের শটের মাধ্যমে গোল করতে পারার ক্ষমতা, ট্রানজিশনে বল ক্যারিং, প্রেশার মোমেন্টের সাহস, প্রত্যেকটা গুণই অসাধারণ। কাউন্টার স্পেস অ্যাটাক করার জন্য এন্দ্রিক বেশি সময় ধরে অপেক্ষা করেন না, যে কোনো হাফ চান্সকে গোলে রূপান্তর করতে পারার অসাধারণ ক্ষমতা রয়েছে তার, যা এবছর লিওর হয়ে দেখেছি আমরা। সো আমার মতে ব্রাজিলের এই এক্সিস্টিং স্কোয়াডে বেস্ট একাদশ কোনটা এবং 4-2-4 ফরমেশনে ব্রাজিলের বেস্ট একাদশ কোনটা, যেহেতু অ্যাঞ্চেলোত্তি 4-2-4 বা 4-2-3-1 ফরমেশনেই দলকে খেলাবেন 4 জন ফরওয়ার্ড নিয়ে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ব্রাজিলের এই 26 জনের মেইন স্কোয়াড নিয়ে আপনি কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।